এখন একটা অসুবিধা হচ্ছে, আমি যে হাতে তৈরি হতো জালগুলো, সেইটাকে সব রকম মাছ ধরা পড়তো না। এখন যেরকম মেশিনে জাল বানিয়ে সব রকম মাছ ধরা পড়ে, হ্যাঁ ছোট বড় সবই ধরা পড়ে। আর একটা কথা হচ্ছে, মানে আমার নিজের দিকে থেকে যেটা বলে, আজ থেকে হয়তো 40-50 বছর আগে এত রাসায়নিক সার ছিল না। হ্যাঁ, কৃষি জমিতে এত সার পড়তো না, বিষ পড়তো না। আজকে আমাদের বড় বড় বৈজ্ঞানিক বড় বড় মাথা বাড়ানো বলে যে মশারি জালে নাকি মাছ পায় শেষ করে ফেলা দিচ্ছে। কিন্তু আসল কথা সেইটা না। আসল কথা হচ্ছে যে আমরা যে নদীর ধারে জমিগুলো চাষ করছি এখন, সেখানে সার প্রয়োগ করছি, বিষ প্রয়োগ করছি। যখন একটু বৃষ্টি হচ্ছে তখন ওই বিশুদ্ধ জলটা নদীতে জল নদীর মধ্যে চলে আসছে। ছোটবেলা থেকে দিন পোনার দিকে ওই মাছটা নষ্ট হয়ে যাচ্ছে এই রাসায়নিক সার বিষয় করে। কিন্তু মাছটা হচ্ছে দোষটা হচ্ছে হালকা হালকা মশারি তাদের মাছ শেষ করে এখন তো এক ফোঁটা জল নদীতে যেতে পারে। আর বর্ষার সময় যেটা, বর্ষার সময় জলের স্রোত এতটাই থাকে, ওই জমিতে বিষটা যে দেওয়া হয়, আমরা তো জলের একটা মাপ থেকেই বিষটা দিই। কারণ প্রতিদিন তো বিষ আমরা প্রয়োগ করি না। ধানের ক্ষেত্রে বলুন আর যে কোনো সবজির ক্ষেত্রে, সবজির ক্ষেত্রে তো জলের মধ্যে বিষটা দেওয়া হয়। সবজির ক্ষেত্রে নদীর পাড়ে যেগুলো জমি, সেগুলো শুকনা জমিতে ওই বিষটা প্রয়োগ হয়। যেরকম ঠান্ডার সময় আলুতে ওই জল নদীতে নাম রেখে হয়, আর ওইটা তো গাছে দেওয়ার সঙ্গে সঙ্গে 10 থেকে 15 মিনিটের মধ্যেই শুকিয়ে গেল। এবার বৃষ্টিও যদি হয়, সেই বিষটা মাটি কেড়ে নেবে, বুঝলেন তো? সেই বিষটা মাটি কেড়ে নেবে জমিতে। আর বর্ষার সময় যেটা বললাম, বর্ষার সময় জমিতে যে আমরা বিষটা দিই, জলের মাপ থাকে। জমিতে যখন আমরা রাসায়নিক বিষ দেবো, সেটা হচ্ছে একটা মাপ, ওই মাপ। এবার বললাম একটা নিম্নচাপ ধরতেছে, আমরা এখন তো সচেতন কৃষক, খবর মোবাইল প্রত্যেকটা জায়গায় যে আবহাওয়া দপ্তর আগেই বলে দিচ্ছে যে এই 19 তারিখ থেকে 19 তারিখ। কৃষক এতই এখন সচেতন, এবং ফসল যে কোনো ফসল উন্নত, যেন আগে হয়েছে 10 মণ, এখন হচ্ছে কিন্তু 15 মণ। আগে সারা বছরে আমার বাবারাই আমার ছোটো সময় দেখছি ধান লাগাতো শুধু বর্ষালে, ইরি ধান লাগাতো মানে 10 থেকে 5 কাঠা। ডিলার পাম্পও ছিল, কিন্তু সরকারি মেশিন ছিল তখন ডিজেলে চলতো, এখন তো কারেন্টে 9 টাকা। তখন ওই দেখেছি যে ওই 10 কাঠা, কিন্তু এখন সেই জমিতে 10 বিঘা চাষ হচ্ছে। জমির পরিমাণটা বেশি হয়ে গেছে। আমি উনি বললেন যেটা, ওই বিষের বর্ষার সময় যে বিষটা দেওয়া হয়, সেই বিষে কত জল থাকে, ওই অত জলের মাছের কোনো ক্ষতি করবে। একটাই এখন ফ্যাক্টর হয়েছে, এখন হয়ে গেছে উন্নত জাল বের করা। হাওলদারদের কাছে 3 থেকে 4 রকম 5 রকমের জাল আছে। ওরা প্রভাব পড়ে না, বিষের কোনো প্রভাব পড়ে না। এক মিনিট আপনার আনসার আপনি যেটা বললেন না, ওতেই উত্তর আপনারই আছে। কেন কি আপনি এখনই কি বললেন, আগে জমি কম ছিল আর উৎপাদন বেশি হতো, আর জমির বড় হয়ে গেছে, উৎপাদন কমে গেছে, ঠিক তো? এ তো তোমরা যে বিষ দিচ্ছ বা যে কেমিক্যাল এগুলো দিচ্ছ, যার জন্য ওর ফার্টিলিটিটা কমে যাচ্ছে তোমার। আর আরেকটা কথা, 1 মিনিট আমি পুরো করি। কেন কি যদি বলছো যে ওই যেটা দিচ্ছ তোমরা কেমিক্যাল, ও মাটির যে ফার্টিলিটি মানে ওর মধ্যে যে সূক্ষ্ম জীব থাকে, ওগুলোর উপরে পরিণাম হয়। আজ আমাদের যে মাটি যে উৎপাদন যেটা হয়, ওটা ওই যে সূক্ষ্ম জীব যেগুলো হয় ওগুলোর উপরে ইম্প্যাক্ট না হলে মাটিটা ভালো। আরেকটা তুমি যেটা বলছো যে জলেতে ওটা যায় না, ওটা তো নেই। আমরা প্রত্যেকটা জায়গায় যেরকম আত্মা, রেডিও অফিসে আত্মা একটা কমিটি আছে, সেখানেও আমাদের প্রশিক্ষণ দেওয়া হয়। সেই কমিটির সঙ্গেও এসে আমার যুক্ত আছে, এবং আমরা প্রত্যেকটা মিটিংয়ে অ্যাটেন্ড করি, ঠিক আছে? ওরা বলে আমরা জৈব ছাড়, তার জন্য রাসায়নিকের কিন্তু ব্যবহার অনেক কমাই দিয়েছে, এখানে না দিলে নয়। এখন বর্তমানে যে পরিস্থিতি সিচুয়েশন তৈরি হয়েছে, আপনি যদি শুধু জৈব দিয়ে আবাদ করতে পারবেন না। কি রাসায়নিক দিচ্ছ, কোনটা দিচ্ছ? রাসায়নিক বলতে জৈব যেটা আমরা ব্যবহার করি, গোবর খাত 1 নম্বর। 2 নম্বর কথা, আমার ট্যাঙ্কি বানানো আছে, আপনি যদি ভিতরে ঢুকতেন তাহলে দেখতে পেতেন কেঁচো সার। এক কথায় কেঁচো এরকম ট্যাঙ্কি করে ওখানে আপনার সবজি খোসা থেকে শুরু করে কচুরি পানা এবং কম্পোস্ট, যেটা আমরা বাড়িতে তৈরি করি। কিন্তু অ্যাকচুয়ালি
আর আমাদের গ্রাম যেগুলো শহর বিশ্বাস যেগুলো সেগুলো একটু বাদ দিলাম, আমাদের প্রত্যেকটা গ্রাম হিসাবে বাড়িতে দেখবেন 2 হোক 3 হোক 5টা হোক গরু আছে, ছাগল আছে, সেগুলোর গোবরটা টোটালটা কিন্তু আমরা জমিতে ইয়ে করছি। আমি আপনাকে একটা কথা বলছি, এই যে ধরুন আমাদের যে সমস্যা হচ্ছে, ওনার একটা সমস্যা বা আলাদা পাড়ার এই মাছের যে সমস্যা, আপনাদের যদি মানে কথা হচ্ছে আপনাদের নিজেদের মধ্যে আপনারা আমি এখন জানা বলছি আচ্ছা বলুন। ওইটাতে গেল আমরা কিন্তু মাপ বুঝে মাটি পরীক্ষা করি, রীতিমতো আমাদের এনজিও থেকে বিডিও অফিস থেকে এগুলো আমাদের প্রত্যেকটা জায়গা দিয়ে করা আছে। মাটি আমরা পরীক্ষাও করি, করে কোন মাটিতে কতটা রাসায়নিক দিতে হবে এবং চুন কতটা দিতে হবে আর জৈব সার কতটা দিতে, সেই অনুপাতেই কিন্তু আমরা চাষগুলো করি। তার জন্য ফসলের সিড 1 নম্বর বীজটা আমরা ভালো বাজার থেকে ইয়ে করে ক্রয় করে ফসলে ইয়ে করতেছে, তার জন্য কিন্তু ফসলটা বৃদ্ধি হচ্ছে, টেকনোলজিটা আলাদা, সেই জন্য কিন্তু ফসল বৃদ্ধিটা ওই জন্য লাগে। কৃষি অধিকারী আসে? কৃষি অধিকারী আমাদের এখানে আগে ছিল ভাত ছিল, এখন ওনার লেগেজটাকে এই সমস্যাটা আলোচনা উনি যেটা বললেন আমি ওনার সঙ্গে একটা মত হচ্ছে। এই জন্য আমরা কিন্তু আগে আমি দেখেছি, আমাদের আশেপাশেও দেখেছি ছোট ছোট পুকুর কচুরি পাটা দামে ভরে যাচ্ছে, জঙ্গলি মাছের চাষ হয়। এখন চাষের যে মাছের প্রতি যে একটা আগ্রহ ইন্টারেস্ট, সেই ইয়েটা ছিল না। তাতে কি হতো, পুকুরে অনেক দিন ধরে একটা পুকুরে কোনো সংস্কারই হয়, বিষে পড়ে, পুরানা কিছু কিছু মাছ থেকে যেত, রুই মাছ, কাতলা মাছ সব থেকে যেত। এবার বর্ষার সিজনে বন্যা এবার জলের গতিবেগ এতই থাকতো, নদীতে কিন্তু সেই জলটা চলে যেত, আর নদীর গভীরতাটাও ছিল এক্সেস। তখন কিন্তু আমাদের এই যে ভাষালা গ্রামটা, আমার বাবারা যে দাদুরা ছিল, ওই গ্রাম থেকে টাউনে আসার অনেক ইয়ে ছিল, অনেকে চাকরিরও অভাব পেয়েছে। এত তো তখন ইয়ে ছিল না, অনেকে পোস্ট ডিপার্টমেন্টে পড়াশোনাও লাগেনি। কিন্তু আমার বাবারা দাদুরা গল্প করতো যে মাছের লোভে ওই চক ভাষালা, ওই গ্রামটার নাম হয়েছিল ওই ভাষালা, ওই মাছের লোভে এতই দল ছিল আর মাছ ছিল, ওই মাছের লোভে ওখান থেকে গ্রাম থেকে কেউ টাউন দিতে উঠে আসেনি। ওই মাছের লোভ যে নদীতে জাল ফেললেই তো মাছ কিনতো রাখে বাজারের থেকে। আমি জ্ঞান হয়ে দেখেছি, আমার বাবার মাছ কিনতে দেখি, সেটা আমাকেও রাত্রেবেলা নাইটে চলো আচ্ছা ওনার কথা। আর একটা কথা যেটা, ওই জিনিসটা এখন কি হচ্ছে বলে, সেই পুকুরগুলো এখন সংস্কার হয়ে যাচ্ছে, সংস্কার হয়ে সেগুলো মাছ চাষ হচ্ছে। আচ্ছা মাছ চাষ হচ্ছে, আমরা দেখেছি দীর্ঘদিন ধরে দেখেছি, আমাদের একটা পুকুর আছে নিজস্ব, আমরা কিন্তু ওখানে বিষ দিতাম, 4 বছর 5 বছর হয়ে যাবে বিষ দিতাম না, মাছ বড় বড়। আমরা নবান্নর সময় একটা অনুষ্ঠান, যে নবান্ন উৎসব অগ্রহায়ণ মাসে যেটা পয়লাতে হয়, ওই পুকুর থেকে আমাদের পুকুর থেকে 9 কিলো 8 কিলো 10 কিলো সাইজের মাছ আমরা তুলেছি। ওই আমার দাদু, আমাদের পূর্ণচন্দ্র মহন্ত, আমাদের ওই ভাষলা নাম করলে এক নামে চিনত, এই যে এনারাও হয়তো চিনবেন, আমাদের বিদ্যুৎপুরের বাড়িতে হতো। আর এখন কি হচ্ছে বলেন দিকে, ওই পুকুরগুলো টোটালটা সংস্কার হয়ে যাচ্ছে বছরে বছরে, গ্যাস নয়তো বা বিষ। তার জন্য কিন্তু মাছ যে পুকুর থেকে বৃষ্টির জলে পুকুর মুসলে নদীতে এসেছিল, নদীতে মাছটা বেশি আমদানিটা বেশি হচ্ছে। যেরকম 17 সালে যে বন্যাটা হলো, 17 সালে বন্যা যারা যারা নদী হিসাব প্রত্যেকে অনুভব করতে পেরেছিল, 10 টাকা 20 টাকা কিলো মাছ বাজারে লেগে গেছে, আমাদের ওখানে মাছ বিক্রি হচ্ছিল। আমি একাই তাগি দিয়ে মাছ মেরেছিলাম একদিনে ওই বসিতে চেরা থেকে একটা তাগিতে মাছ মেরেছিলাম 100 পিস, এই 17 সালে। আমি বলছি যে এই দুটো পেশার লোকেদের মধ্যে পারস্পরিক আলোচনা করে একটা সমাধানে পৌঁছানোর কোনো ক্ষেত্র কি আপনাদের আছে? সেভাবে না থাকলেও কিন্তু কৃষকের সঙ্গে মৎস্যজীবীদের কোনো সমস্যা নেই। এবার প্রশ্নটা হলো যে নদীতে গন্ডগোল হয়। এইবার প্রশ্নটা হলো যে নদীতে মাছ কোথা থেকে আসবে, কারণ এই যে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, মানে বিশেষ করে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ, এই সময় মাছের প্রত্যেকটা মাছের ডিম হয় এবং মাছ সেই ডিমটাকে প্রসব করে, এবং ডিম প্রসব করবে কোথায়, তার তো জায়গা লাগবে। কারণ যখন নদীতে গতি থাকবে, সেই গতিতে কিন্তু ডিম ছাড়লে মাছ হবে না। তাহলে মাছ যেখানে ডিমটা পারবে বা যে ডিম থেকে পোনা হবে, সেটা শান্ত জল লাগবে। তার জন্য খাল, বিল, এমনকি বর্ষাকালে যে আমাদের জমি থাকছে, পার্শ্ববর্তী জমি, যে নয়নজলিগুলো আছে,
সেখানে মাছ ডিম ছাড়ছে, মাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। যেই আষাঢ় মাস আস্তে আস্তে বৃষ্টি চলে আসছে, তখন বৃষ্টির জলের সঙ্গে সেই ছোট ছোট পোনাগুলো নদীতে পড়ছে। নদীতে যখনই মাছ পড়ে গেল, মাছের ধর্মই হচ্ছে মাছ সবসময় প্রতিকূলে যাবে, মাছ কখনোই অনুকূলে যায় না। এবার প্রতিকূলে যাবে, এবার তারপরে তোর যাত্রা শুরু হলো। তাহলে মাছ ডিম থেকে যে পোনা হলো, মাছের পরিণত হলো, তার জন্য তো উপযুক্ত স্থানের দরকার। আমাদের খাড়িগুলো নেই, ডোবা নেই, জমি নেই, নয়নজলি নেই, তাহলে মাছটা কোথা থেকে আসবে? ম্যাম কে? বুঝাবে এত? আমি অনেকক্ষণ ধরে ডিসকাশন শুনছি। কিছু কিছু জিনিসের আমার মনে হয় বক্তব্য রাখা উচিত। যেমন উনি বলছিলেন যে এগ্রিকালচার ফিল্ড থেকে একটা সার্ভিস নেওয়া করে এগিয়ে সেটা নদীতে মেশে। আমি এরকম কোনো ইনস্ট্যান্স পাইনি। মানে আমি প্রত্যেকটা মানে সাইট সিলেকশন করেছিলাম, সেই সাইটগুলোতে আমাদের ওয়াটার কোয়ালিটিও অ্যাকচুয়ালি টেস্ট হয়েছে, ডিও হয়, যেগুলো হয় নাইট্রেট ফসফেট। আমি এই ধরনের কোনো ইনস্ট্যান্স পাইনি যে কীটনাশক দিয়ে মিশেছে। এবং মানে আপনি একটা ট্যাগ আছে যে এটা একটা ভার্জিন লিভার, একটা ফ্লুসেন্সি ভার্জিন লিভার, এখানে কিন্তু কোনো পলিউশন নেই। যেইটুকু চেঞ্জেস হয়েছে সেটা গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে হয়েছে। এবং উনি সমস্ত জিজ্ঞাসা করছিলেন যে জলের কোনো কালার চেঞ্জেস আমরা লক্ষ্য করেছি। জলের কালার চেঞ্জেস আমরা লক্ষ্য করেছি যে জেনারেলি ফ্লোটিং যে কোনো ওয়াটার বডি, বিশেষ করে নদীতে যদি স্রোত থাকে, কোনোদিন সেখানে অ্যাকোয়াটিক উইন্ড হয় না, টিকে না, সেটা হয় না। অ্যাকোয়াটিক উইন্ড সেখানেই হয় যেখানে জলটা থমকে থাকে। কিছু কিছু অ্যাকোয়াটিক উইন্ড আমি দেখেছি, মানে আমি রিসার্চ করার সময় যেগুলো কোনোভাবেই সম্ভব নয় ফ্লোটিং ওয়াটার কন্ডিশনে, মানে রিভারাইন কন্ডিশনে থাকা সম্ভব নয়। তো সেটা একটা নিউ মানে সেটা এখান থেকে বোঝা যায় নদীর জল মানে জলের স্রোতটা সেটা কত নষ্ট হয়ে গেছে। কতটা স্রোত কমে গেলে এই ধরনের অ্যাকোয়াটিক উইন্ডগুলো তৈরি হয়, মাছের জালের সাথে উঠে আসছে মানে প্রচুর অ্যাকোয়াটিক। এবং আরও একটা ব্যাপার হচ্ছে সব থেকে যেটা ক্ষতিকর, চাষিরা আজকে হয়তো বলবেন বা স্বীকার করবেন না, এটা চাষি মানে মৎস্য শিকারীদের একটা দায় হতে হবে। যে হারে মশারি জালের ব্যবহার হয়েছে লাস্ট ফিউ ইয়ার্স, এতে মাছের পুরো স্টকটা নষ্ট হয়ে গেছে। আমরা মানে ছোট মাছ বড় মাছ আলাদা করতে পারিনি, সব মাছ কিনেছি। যেই কটা মাছ আমি আমার মানে ইকোনমিক্যালি ভ্যালুয়েবল সেগুলোকে আমি বাজারে বিক্রি করেছি, বাকিটা আমি পাড়ে ফেলে দিয়ে চলে গেছি। এটাতে বায়োডাইভার্সিটি নষ্ট হয়নি, দিনের পর দিন বায়োডাইভার্সিটি নষ্ট হয়েছে। একটা সময় ছিল যখন নির্দিষ্ট মেস সাইজে জাল ইউজ করা হতো, নির্দিষ্ট এটাতে দিনের পর দিন মানে নষ্ট হয়ে গেছে স্টকটা। এবং খুব দুঃখের বিষয় যে আমি 40টা স্পিসিস পেয়েছিলাম 6 মাসে। 40টা স্পিসিসের মধ্যে 23টা স্পিসিস এরকম ছিল যেটা অর্নামেন্টাল ভ্যালু রাখে, যেটাকে আমরা চুনো মাছ হিসাবে ইউজ করি। কিন্তু অ্যাকচুয়ালি যেই মাছগুলো তিস্তা থেকে এক্সপোর্টাররা সেই মাছগুলোকে নিয়ে গিয়ে বড় অ্যাকোয়ারিয়াম অর্নামেন্টাল ফিশের বিজনেস করে। দিস ইজ ভেরি আনফর্চুনেট যে আমাদের এইখানে এত মানে ভাস্ট একটা রিসোর্স থাকা সত্ত্বেও সেগুলোকে আমরা চুনো মাছ হিসেবে খাচ্ছি। কালার দেখলে বোঝা যায় যেটা বঙ্গাল এরকম আছে, যেটা ভালগার মানে হারিয়ে অলরেডি যেতে চলেছে। আর 10টা স্পিসিস এরকম আছে যেটা অলরেডি হারিয়ে গেছে। খুব কম সংখ্যক নদীতে পাওয়া যায়, হ্যাঁ খুব কম সংখ্যক। এক্সটিং বলতে মানে নিয়ারলি থ্রেটে, মানে একদম মানে থ্রেটের কন্ডিশনে চলে যায়। মানে আমি 40টা স্পিসিস পেয়েছিলাম, তার মধ্যে 17টা ভালগারেবল কন্ডিশনে আছে, মানে ভালগারেবল হয়ে গেছে, মানে আস্তে আস্তে স্টক ডিমিনিশ হচ্ছে। হ্যাঁ, আর 10টা স্পিসিস এরকম আছে যেটা পুরোপুরি থ্রেটে, মানে একটা দুটো হয়, খুব কম আমি ডিয়ার স্পিসিস দেখেছি। তো এই দায় মৎস্যজীবীদের দায় করতে হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে আপনারা ফিশারিজ থেকে কখনো অ্যানালিসিস করেন? হ্যাঁ, আমাদের ফিশারিজ থেকে যেটা কোনো ভুল কি আছে, কোনো ভুল কিছু আছে গভর্নমেন্টের? গভর্নমেন্টের নজরদারি করার যে ব্যাপারটা সেইখানে আমাদের এখনো আছে। মানে সেইখানে দেখুন, আমরা তো পলিসি মেকিংয়ের জায়গায় নেই। পলিসি মেকিং যারা করে তাদেরকে আমরা দীর্ঘদিন বলেছি যে এই ধরনের না, আমাদের এই নদীতে ইন্সপেকশনের কোনো ব্যাপার নেই। এখানে লোকাল প্রশাসনকে মানে দেখুন পলিসি মেকিং হয়ে আসতে সময় লাগে, কিন্তু ততদিন আমরা লোকাল প্রশাসনকে বলতে পারি, সিভিক পুলিশ দিয়ে আমরা অন্তর্দায়ী করতে পারি। বিশেষ করে আমাদের একটা সিজন আছে যেটা 15 এপ্রিল থেকে 14 জুন, যেটা আমাদের
মৎস্যজীবী সম্পদ আমাদের যে কাজ করেছেন আমরা চাইছি যে বর্তমান প্রশ্ন বিরোধিতা আচ্ছা দেখতে ভেরি বিগ চ্যালেঞ্জেস, হ্যাঁ, জল তো আনা মুশকিল, যে আবার আগে বললো আপনার ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, হ্যাজার্ড আছে, তার সাথে সাথে আছে পলিটিক্যাল কনফ্লিক্ট, বাম আছে ওইদিকে ফ্যামিলিকে ডাল আছে। এই কন্ডিশনে এমন কি লোকাল নলেজ যেটা ওনার ছাত্র সংকট চলছে, এই যেটা বললাম যে এটা আমার সব সংকট, সামাজিক সংকট, এমন লোকাল নলেজ উইজডম ছিল সেগুলোকে রিভাইভ করলে আমি যেটা বলতে পারছি আমাদেরও এই আমি আমার দপ্তরের কাছে ইনফ্যাক্ট প্রপোজাল রেখেছি। সব থেকে ভালো আমি যেটা দেখুন, গভর্নমেন্ট তরফ থেকে তো এখন সব থেকে সবার প্রথমে যখন আন্তর্জাতিক লেভেলে কি হচ্ছে সেটা আমাদের হাতে নেই, আমার অন্য পারে না। যেটা আমাদের হাতে আছে যে ইমিডিয়েটলি প্রেজেন্ট করা এবং সেটা সাইন্টিফিক ওয়েতে। কিছু কিছু সময় এখন আমরা দেখছি যে নদী পাঠিয়ে বাড়ি তুলে নিয়ে যাচ্ছে, আমাদের মনে হচ্ছে ভালোই আছে, নদীর জল নদীর হচ্ছে, কিন্তু এটাতে তো হ্যাবিটেটটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি তো করে একটা ফিশারি করবো, এখানে যারা মাছ চাষি আছে তারা কাঁঠা নামের ব্যাপারটার সাথে অনেকে হয়তো পরিচিত। কাঁঠা হিসেবে মানে নদীর সাইডটা ঘিরে, মানে যেই সময়টা অ্যাকচুয়ালি ওদের ব্রিডিংটা হয় বা ছোট ছোট মাছগুলো তৈরি হয়, বিভিন্ন পরবর্তী সময় ওই সময়টা কি করে নদীর সাইডটা ঘিরে বাঁশ দিয়ে ঘিরে তার সঙ্গে একটা নেট লাগিয়ে দেয়, নিচটা খোলা রাখে এবং ওই মাছগুলো কি করে নিচ থেকে নিচ দিয়ে ঢোকে, ওই ওপরে ওরা খামাররা যারা থাকে তারা ওপরে কি করে কচুরি পাতা দিয়ে ঢেকে দেয় এবং একটা ন্যাচারাল হ্যাবিটেট তৈরি করে। মানে যে সমস্যাটা হচ্ছিল যে ব্রিডিং গ্রাউন্ড নষ্ট হয়ে যাচ্ছে বা মাছের কন্ডিশন, কিছু কিছু মাছকে আপনি চাইলেও ইন্ডিউস ব্রিডিং করে তৈরি করতে পারবেন না, ওই ন্যাচারাল গ্রোয়িং কন্ডিশনটাই তাদের লাগবে ব্রিডিংয়ের জন্য এবং প্রোপাগেশনের জন্য। তো সেইখানে যেটা দরকার এই কাঁটা ফিশারির মাধ্যমে কিন্তু এইটা স্টকটাকে রিভাইভ করা সম্ভব। যেসব মাছগুলো আমরা রিভাইভ করতে সম্ভব না আর্টিফিশিয়ালি, এই কাঁটা ফিশারির মাধ্যমে ওই ন্যাচারাল কন্ডিশনে ওখানে রেখে যদি আমি ফিশারি রিভাইভ করতে পারি, ব্রিডিং গ্রাউন্ড তৈরি করতে পারি, আমার মনে হয় এটা খুব ভালো। তাছাড়া লোকাল অনেক লোকাল এই ধরনের কালচার যেটাকে আমরা সাইন্টিফিক্যালি বলি হচ্ছে কেজ কালচার বা পেন কালচার, এই ধরনের কালচার আমরা অ্যাডপ্ট করতে পারি এবং চাষিরাও করতে পারে, যে নদীর সাইডগুলো ঘিরে সেখানে ন্যাচারাল কন্ডিশনে মাছটাকে চাষ করা বা ন্যাচারাল কন্ডিশনে প্রভাবিত করে, এটা আমরা করতে পারি। আমি দেখছিলাম যে এই পুরো অঞ্চলেই মানুষরা আগের দিনে আপনি বলতে পারবেন যে কৃষিকাজ আর মৎস্যকে একসাথে করতো, মানে একটা জলা জমি করছি, কৃষি হচ্ছে তার সাথে মাগুর চাষ বা ছোট ছোট অটোমেটিক আসতো না, আগে আসতো। এটা তো সাস্টেনেবল ছিল, তখন সাস্টেনেবল ভাবেই ছিল এই জিনিসগুলো, কষ্ট করতে হবে না, নিয়ে চলে আসতো মাছ ধরতেও, এবং আমরা কিছু কিছু সময়ে মানে এমন কিছু প্রসেস ইউজ করা হবে যাতে মাছ আসে। এখন কি এটা কি সম্ভব হবে? না, এখন সেটা হ্যাঁ, এটা সম্ভব। আমি এটা বলছি যেহেতু আমরা সাইন্টিফিক্যালি এই কালচারগুলো করি, এটা সম্ভব কি আমাদের কিছু কিছু আমরা একটা রাইস প্যাডি কালচারের মডেল আমরা তৈরি করেছিলাম, এটা আমাদের এখনো হয়। মানে যেসব নদীর কাছে যে স্থানগুলো বা যেগুলো বর্ষার সময় জল ঢুকে যায়, যেসব ল্যান্ডগুলো আছে কিন্তু চাষ হয়, সেই সব জায়গায় আমি কিন্তু মাছ চাষের একটা টেন্ডেন্সি এখানে আছে, বা মাছ আমি ইন্ট্রোডিউসও করতে পারি বাইরে থেকে, মানে এখানে থেকে, বা আমি লোকাল ওয়াটার বডি থেকে বর্ষার সময় বিভিন্ন মাছ যেগুলো ঢুকে যায় সেগুলো আমি রিয়ালি করতে পারি। এই মডেলটা কিন্তু করা যায় এবং এতে প্রচুর প্রোডাকশন হয়। কিন্তু তাহলে এরা কেন করছেন? ওদেরকে ট্রেনিং ওয়ার্কশপ বা অল্টারনেটিভ ফার্মিংয়ের জন্য ওদেরকে ট্রেনিং হচ্ছে নাকি তারা? ট্রেনিং তো আমাদের হয়। আমি আমাদের দপ্তরের তরফ থেকে ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ড লঞ্চ হয়েছে। আমরা যারা মৎস্য শিকারী মানে মাছ চাষের সঙ্গে যে কোনো যুক্ত থাকি তাকে এই কার্ডটা দেওয়া হয়। আমি জানি না আপনি তো মৎস্য চাষি বলছেন, মৎস্যজীবী আপনি কি কার্ড করেছেন? মৎস্যজীবী কার্ড করেছেন। মৎস্যজীবী কার্ডের আমাদের এই সোশ্যাল বেনিফিট অনেক আছে, কিন্তু চাষের ক্ষেত্রেও আমরা এই বেনিফিটটা দিচ্ছি যে এই ধরনের কার্ড থাকলে আমরা তাদেরকে বিভিন্ন ধরনের বেনিফিট, যেমন মাছের চারা ছড়িয়ে দেওয়া বা জাল হাড়ি এইসব প্রোভাইড করা, এইসব ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ড, মৎস্যজীবী নিবন্ধীকরণ ফিশারম্যান রেজিস্ট্রেশন। কেন আপনি বলছেন এটা সম্ভব নয় বা ভালো নয়, মানে এটা করা যাবে না, এটা বলছেন না? এটা কোনটা করা যাবে? চাষ আর মাছ চাষ না, মাছ চাষ তো এখন হামেশাই হচ্ছে, মাছ চাষ হওয়ার জন্যই তো আজকে মাছটা পাচ্ছে। তাছাড়া মাছ পাচ্ছে পুকুরে চাষ, পুকুরে সেটার মধ্যে সম্ভব। সেগুলো শুকিয়ে গেছে বলে সম্ভব না বলছেন? শুকিয়ে গেছে দেওয়ার কথা। আর যে কোনো নদীর মধ্যে মাছ চাষ করতে গেলে মানে তার মেডিসিন প্রয়োজন আছে, খাবার দরকার আছে, ওষুধ দরকার
আছে, ওইটা করা যাবে না তো। নিয়মে আটকাবে। আচ্ছা, যেরকম পুকুর চাষ করে, পুকুরের কথা হচ্ছে আলাদা নদী, আপনি হয়তো মনে করছেন যে নদী এখন শুকিয়ে গেছে, যেখানে নদী আছে ওই জায়গাটায় হয়তো মাছ চাষ করা যাবে। রিসেন্টলি আমাদের গভর্নমেন্টের তরফ থেকে আরেকটা প্রজেক্ট টেক আপ করা হয়েছে, যেটা অ্যাকচুয়ালি আমি আমার দপ্তরে একটু গর্বিত, কারণ বর্তমানে ক্লাস ফিউ ইয়ার্স ধরে মাছ চাষের প্রতি সত্যি রেভলিউশন এসেছে। মানে বিভিন্ন মাছ চাষের মানে মাছ আমরা পেতাম, ওটা তো পেতাম না, কিন্তু বিভিন্ন লেভেলে অ্যাওয়ারনেস, মানে যেটা মাছের চারা যেটা থেকে তৈরি হচ্ছে সেখান থেকে শুরু করে ফার্মারদেরকে মানে উৎসাহ মূল্য দেওয়া, কিংবা মাছের চারা ডাইরেক্ট ডিস্ট্রিবিউট করা, বড় মাছ চাষের ক্ষেত্রে বিভিন্ন ধরনের নতুন নতুন মডেল, যেমন আপনি যেটা বলছিলেন মাছ চাষের সাথে সবজি চাষ, মাছ চাষ, এগুলোও কিন্তু আমরা ফিল্ডে অ্যাপ্লাই করি। মানে কীরকম মডেলে করি, ধরুন যে পুকুরে মাছ আছে সেই পুকুরে মাছ ইন্ট্রোডিউস করা হলো, বা পাড়ে হয়তো হর্টিকালচার করা হলো, এই ধরনের মডেলও কিন্তু আমরা টেক আপ করেছি। এবং রিসেন্টলি একটা ভালো স্কিম যেটা আমাদের প্রপোজাল গেছে অলরেডি আমাদের দক্ষিণ জেলার, দেখবেন প্রচুর দিঘি, বহু দিঘি আপনারা অনেকে দেখেছেন হরিরামপুরে, খুব সুন্দর ভিউ, পাশে এখন প্রচুর প্রোগ্রামও হচ্ছে, অনেক প্রজেক্ট টেক আপ হয়েছে। তো সেই সব জায়গাতে যেগুলো মানে বুঝে গেছে একদম, সেগুলোকে রিএক্সকাভেশন করে সেখানে কিন্তু জলানার যে প্রক্রিয়া, সেই ধরনের প্রক্রিয়া কিন্তু গেছে। আর যদি সেটা আসে তার রবি ক্ষেত্রেও হয়তো আসবে, কারণ বড় জলাশয় আমরা অ্যাকচুয়ালি এটা একটুখানি আরেকটু ডিপ কোশ্চেন করছি আপনাদেরকে সবাইকে, আপনাদের সবাইকে। অ্যাকচুয়ালি এই আমরা না এই 5টা নদীকে নিয়ে কাজ করতে শুরু করেছি, এবং আমরা এটা একটা বলে ধরুন আপনাদের দাদু কাকু বাবা জ্যাঠা তারা কি করতো, এটা হারিয়ে গেছে, এখন আমরা করি না, এটা জাল, সেটা দিয়ে সংকট মোকাবিলা